আমরা দুজন আর দিদি জামাইবাবু মানে আমরা চারজন ঘুরতে এতটাই পছন্দ করি যে মা প্রায় সময় বলে তোদের পায়ের নিচে কি সর্ষে লাগানো আছে। আমি যদি মোটামুটি 6 মাস ধরে কোথাও বাইরে না যাই, ছুটি না নিই, তখন আমার স্কুলের সব কলিগরা জিজ্ঞেস করে কি হয়ে গেল, 6 মাস ধরে তুমি কোথাও গেলে না যে। তো আসলে সব সময় সুযোগ হয়ে ওঠে না। আর বাড়িতে যেহেতু বয়স্ক মা বাবা আছে, তাই ইচ্ছা থাকলেও এখন আর হুট করে বেরিয়ে যেতে পারি না। কিন্তু মন তো কেবল ঘোরার জন্য পাগল হয়ে থাকে। এরকমই এবছর সামার ভ্যাকেশনে আমরা কোথাও যখন যেতে পারছিলাম না, তখন হঠাৎ করে প্ল্যান করে নিলাম 1-2 দিনের জন্য এখানেই কোথাও আউটিং করে চলে আসি। যে ভাবা সেই কাজ, একদিন সকাল সকাল সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের প্রথম গন্তব্য যেটা ছিল সেটা হলো অমরপুরের সারবঙ্গে অবস্থিত শান্তিকালী আশ্রম। আমার বরমশাইয়ের মামার বাড়ি অমরপুর হওয়ার কারণে এর আগেও 2-3 বার আমাদের শান্তিকালী আশ্রমে যাওয়া হয়েছে। যদিও লাস্ট যখন গিয়েছিলাম তখনের থেকে এখন রাস্তাঘাট এবং ওইখানের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ মাঝখানে মোটামুটি 6-7 বছর কেটে গেছে। তো আমাদের সেরকমভাবে রাস্তাটা পরিচিত ছিল না। আস্তে আস্তে জঙ্গলের পথ পেরিয়ে আমরা যখন শান্তিকালী আশ্রমের দিকে যাচ্ছিলাম, তখন কিছুক্ষণ বাদেই কাউকে না কাউকে জিজ্ঞেস করে রাস্তাটা জেনে নিতে হচ্ছিল। আসলে আমি যখন অমরপুর সাইডে যাই তখন গন্তব্যটা থেকে বেশি যেটা এনজয় করি সেটা হলো রাস্তার দুধারের মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম শান্তিকালী আশ্রমে। আসলে আশ্রমটাকে অনেক বছর আগে আমি যেরকম দেখে এসেছিলাম, এখন একেবারেই পরিবর্তিত হয়ে গেছে আশ্রমের রংরূপ। আগে যেখানে বাঁশ বেতের দ্বারা তৈরি মন্দির এবং অন্যান্য ঘরগুলো ছিল, সেখানে এখন বড় বড় ইমারত তৈরি হয়ে গেছে। আর মেন মন্দিরের পাশে এখন ছাত্রদের ছাত্রাবাস এবং স্কুল নির্মীয়মান অবস্থায় রয়েছে। সেখানেও বেশ জোরকদমে কাজ চলছে। তো আমরা প্রথমেই ঢুকে গিয়েছিলাম মেন মন্দিরে দর্শন করার জন্য। আমাদের শান্তিকালী আশ্রমের মহারাজজি কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন মানুষ। আমাদের ইচ্ছা ছিল মহারাজজির আশীর্বাদ নেওয়ার, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মহারাজজির স্বাস্থ্য সামান্য খারাপ থাকায় ওনাকে হসপিটালাইজড করতে হয়েছিল, এবং আমরা শান্তিকালী বাড়ির প্রতিষ্ঠাতা তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত চিত্ত মহারাজজির দর্শন থেকে বঞ্চিত হয়ে গেলাম। দেখুন আশ্রমের ভেতরের পরিবেশটা কি মনোরম। আমার তো মন চাইছিল সারাদিন যেন ওইখানে বসে থাকি, কিন্তু আমাদের যেহেতু অমরপুরে নাইট স্টে করার প্ল্যান ছিল না, তাই কিছুটা সময় ওইখানে কাটিয়ে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল। আর এই যে দেখুন, মন্দিরের সামনে অনেকগুলো ব্যাগ রাখা আছে। কি হয়, অনেক সময় অনেকেই নিজেদের বিশেষ দিনগুলি উদযাপনের জন্য ওই আশ্রমে চলে যান এবং ওই আশ্রমের যে ছাত্ররা আছে ওদের জন্য উপহার স্বরূপ কিছু জিনিস নিয়ে যান। ওই দিনও কারোর একটা জন্মদিন ছিল, ওনারা জন্মদিন উদযাপনের জন্য ওইখানে গিয়েছিলেন, আর সঙ্গে ছাত্রদের জন্য উপহার হিসেবে ওই ব্যাগগুলো নিয়ে গেছিলেন। ওই আশ্রমের চারপাশটা এবং আশ্রমের ভেতরের যে পরিস্থিতিটা ছিল না, সেটা এতটাই মনোরম ছিল যে আমাদের কোনোভাবেই মন ভরছিল না। মন চাইছিল সারাটা দিন সেখানে বসে থাকি, কিন্তু উপায় নেই, শেষ পর্যন্ত বেরিয়ে আসতে হলো। আসার পথে আমরা চলে গেছিলাম অমরপুরের চণ্ডী মায়ের মন্দিরে। আপনি অমরপুরের উপর দিয়ে আসা যাওয়া করবেন আর চণ্ডীবাড়িতে চণ্ডী মায়ের দর্শন করবেন না, সেটা তো হতে পারে না। আমরা যতবারই অমরপুরের উপর দিয়ে কোথাও যাওয়া আসা করি, অবশ্যই একবার হলেও চণ্ডী মায়ের দর্শন করে যাই। অমরপুরের এই চণ্ডী মায়ের মন্দিরকে বেশ জাগ্রত বলে ধরা হয় এবং অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে দর্শন করতে আসেন। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তাই বাইরে থেকেই চণ্ডী মায়ের দর্শন করে এবং সামনে থাকা শিব মন্দিরে ভোলে বাবার দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপর আসার পথে কিছুটা পাহাড়ি শাকসবজি না কিনলে তো হয় না, সেজন্য কিনে নিয়েছিলাম কিছু বাঁশকরুল। দেখুন এখানে আমরা যখন দাঁড়িয়েছি চারপাশের পরিবেশটা কি সুন্দর লাগছে। আরও কিছু শাকসবজি কেনার ইচ্ছা নিয়ে আশেপাশে আরও যে দোকানিরা ছিল ওদের কাছেও আমরা গিয়েছিলাম। এইসব করতে করতেই অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আমরা যখন অমরপুর থেকে বেরিয়ে উদয়পুর পৌঁছেছিলাম তখন দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা আসলে ওই দিন
উদয়পুরে নাইট স্টে করার প্ল্যান করেছিলাম। উদয়পুরে নাইট স্টে করার পেছনে আমাদের উদ্দেশ্য ছিল আমরা মাতাবাড়িতে সন্ধ্যা আরতিটা দেখব। আর তাছাড়া উদয়পুরের যে রেল স্টেশনটা আছে, মানুষের মুখে শুনেছিলাম সেই রেল স্টেশনটা নাকি ভীষণ সুন্দর, সেজন্য সন্ধ্যার সময় প্রথমে পৌঁছে গিয়েছিলাম উদয়পুর রেল স্টেশন দেখতে। আসলেই উদয়পুর রেল স্টেশনটা যেরকম একটা প্যাটার্নে তৈরি করা হয়েছে সেটা ভীষণ আকর্ষণীয়, দূর থেকেই দেখতে দুর্দান্ত লাগছিল। আর কাছে যাওয়ার পর তো আরও বেশি আকর্ষণীয় লাগছিল সেই রেল স্টেশনটা। তো রেল স্টেশনে কিছুটা সময় ঘোরাঘুরি করে আমরা ফিরে এসেছিলাম মাতাবাড়ির উদ্দেশ্যে। মাতার বাড়িতে ভোগ নিয়ে প্রথমেই মায়ের কাছে ভোগ নিবেদন করলাম। আসলে সন্ধ্যার দিকে মাতাবাড়িতে তেমন বেশি একটা লোকের ভিড় থাকে না, সেজন্য মায়ের কাছে ভোগ নিবেদনের জন্য আমাকে কোনো বড় সড়ো লাইনে দাঁড়াতে হয়নি। তো প্রথমেই মাকে ভোগ নিবেদন করে তারপর আমি দাঁড়িয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখার জন্য। এই তীব্র গরমের মধ্যে ঢাকি যেভাবে ঢাক বাজাচ্ছিলেন এবং পুরোহিত মশাই যেভাবে আরতি করছিলেন সেটা দেখে আমি সম্পূর্ণ অভিভূত হয়ে গেলাম। একটা রাত উদয়পুরে থেকে মাতা ত্রিপুরেশ্বরীর সন্ধ্যা আরতি দেখা আমার সম্পূর্ণ সার্থক হলো। আমার এই মিনি ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।